আমজুপি নীলকুঠি মেহেরপুর। নীলকুঠির ইতিহাস পুরানো। এখন নেই সেই নীলকর বা নীল চাষ, তবে সেই নীল শাসকদের বর্বরতার স্মৃতিচিহ্ন এখনো বাংলার আনাচে কানাচে রয়ে গেছে। তেমনি এক স্মৃতিচিহ্ন আমজুপি নীলকুঠি, তবে সেই জৌলুস এখন আর নেই। মূল ভবন ছাড়া অনেকটাই ধ্বংসের পথে। মেহেরপুর সদর থেকে 6 কিলোমিটার পূর্বে অর্থাৎ মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কে আমজুপি বাজার অবস্থিত। আবার চুয়াডাঙ্গা থেকে বাস বা অটোতে আমজুপি পৌঁছানো যায়। আমজুপি বাস স্ট্যান্ড থেকে মাত্র 1 কিলোমিটার দক্ষিণে পায়ে হেঁটে 15 মিনিটে কুঠিবাড়ি পৌঁছানো যায়। যাতায়াতের জন্য অটো, ভ্যান, রিক্সা সবসময় পাওয়া যায়। আঠারো শতকে ইউরোপে শিল্প বিপ্লব ঘটার পর ইংরেজরা এই অঞ্চলকে নীল চাষের জন্য বেছে নেয়। নীল চাষ অত্যন্ত লাভজনক হওয়ায় তারা এই অঞ্চলের কিছু লোভী জমিদারের কাছ থেকে মোটা অঙ্কের বিনিময়ে বিশাল এলাকা কিনে নিত। সালে ক্যারল ব্রুম নামে একজন ইংরেজ ব্যক্তি তৎকালীন নদিয়া জেলা, বর্তমান মেহেরপুর জেলার আমজুপি গ্রামে কাজলা নদীর তীরে গড়ে তোলেন এই নীলকুঠি। ইতিহাস থেকে জানা যায় 1777 সাল থেকে বাংলায় নীল চাষ শুরু হয় এবং 1777 সাল থেকে 1820 সালের মধ্যবর্তী সময়ে মেহেরপুরে বেশ কয়েকটি নীলকুঠি স্থাপন করা হয়। তার মধ্যে আমজুপি নীলকুঠি, গাংনী ভাটপাড়া নীলকুঠি ও বামন্দি নীলকুঠি অন্যতম। 1778 সালে নীল চাষের উদ্দেশ্যে ক্যারল ব্রুমের নেতৃত্বে 74 একর জমির উপর আমজুপির এই নীলকুঠি গড়ে ওঠে। বর্তমানে অনেক অংশ বেদখল হয়ে গেছে। এই বিশাল মাঠে দেখতে পাওয়া যায় আমবাগান সহ রয়েছে ঘোড়ার ঘর, কয়েদখানা, কাছারি ঘর ও নায়েবদের আবাসস্থল। মূল ভবন ছাড়া বাকি ঘরগুলো সংস্কারের অভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। মূল ভবনে প্রবেশ করতে হলে ফটকের বাম পাশে অবস্থিত কাউন্টার থেকে 10 টাকা মূল্যের টিকিট সংগ্রহ করতে হবে। মূল ফটকের সামনে রয়েছে বেশ বড় একটা পরিদর্শন বোর্ড। গ্রীষ্মকালীন সময়সূচি অনুযায়ী সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এবং শীতকালে সকাল 9টা হতে বিকাল 5টা পর্যন্ত পরিদর্শন করা যাবে। সাপ্তাহিক ছুটি রবিবার, সোমবার বিকাল 2টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত খোলা থাকে। এছাড়া অন্যান্য সরকারি ছুটির দিন জাদুঘর পরিদর্শন বন্ধ থাকবে। মনে রাখবেন, বাংলাদেশের সকল প্রত্নতাত্ত্বিক স্থাপনা ও জাদুঘরের জন্য একই নিয়ম প্রযোজ্য। আমজুপি নীলকুঠি বর্তমান জাদুঘর হিসেবে প্রত্নতত্ত্ব বিভাগ থেকে উন্মুক্ত করা হয়েছে। আমজুপি নীলকুঠির মূল ভবনটি আয়তাকার ভূমি পরিকল্পনায় নির্মিত। ভালোভাবে লক্ষ্য করলে পরিষ্কার বোঝা যায় ভবনটি দ্বিমুখী, যার উভয়মুখী সদর। এর দৈর্ঘ্য 37.64 মিটার এবং প্রস্থ 22.25 মিটার। এই কুঠিতে ছোট বড় মিলিয়ে বেডরুম, কিচেন রুম, বাথরুম, নাচঘর, সাজঘর, নাচঘরের পাটাতনের নিচে সুবিশাল গুপ্ত কক্ষ সহ মোট 13টি কক্ষ এবং সামনে ও পিছনে 2টি বারান্দা রয়েছে। সামনে ও পিছনে বারান্দা দিয়ে ঘরের ভিতরে প্রবেশের জন্য একাধিক দরজা রয়েছে। বারান্দা 2টার ছাদে অ্যাসবেস্টস ব্যবহার লক্ষ্য করা যায়। কার্নিশে বহু ভাঁজের নকশা রয়েছে। ছাদে কাঠের বর্গা, খড়খড়ি বিশিষ্ট জানালা দরজা কাঠের তৈরি, যা বন্ধ করা থাকলেও ঘরের ভিতর বাতাস প্রবেশের সুন্দর ব্যবস্থা রয়েছে। কুটির ভিতর গরম রাখার জন্য 2টা ফায়ারপ্লেস রয়েছে। ভবনের আঙ্গিনায় ঐতিহাসিক নীল গাছ দেখতে পাওয়া যায়। বারান্দায় উঠলে চোখে পড়বে বাংলাদেশের বেশ কিছু ঐতিহাসিক স্থানের চিত্র।
সেই সাথে দেখা যাবে খোদাই করা আমজপি ইতিহাসের সোনালী স্মৃতি। 26শে মার্চ 1989 সালে তৈরিকৃত আমজপি সোনালী ইতিহাসে লেখা একটি লাইন থেকে জানা যায়, জনশ্রুতি আছে এই কুঠিতেই নাকি রবার্ট ক্লাইভের সাথে মীর জাফর ষড়যন্ত্রকারীদের বৈঠক হয়েছিল। আবার 1778 সাল থেকে 1820 সালের মধ্যবর্তী সময় আমজপের এই নীলকুঠি স্থাপিত হয়েছিল। তাহলে রবার্ট ক্লাইভের ষড়যন্ত্র কিভাবে এখানে হয়েছিল তা ভাববার বিষয়। সঠিক তথ্য পুনঃস্থাপনের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যেন আগামী প্রজন্ম সঠিক ইতিহাস জানতে পারে। ঘরে ঢুকেই দেখা যাবে ঘরের মেঝেটা কাঠের পাটাতনে দিয়ে তৈরি, যার নিচে সম্পূর্ণটাই একটা আলাদা ঘর ছিল, যে ঘরটা বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে। এই ঘরটা নাচঘর হিসেবে ব্যবহার হতো। ঘরের চারিপাশে বিভিন্ন চিত্র টাঙানো আছে। তার একটাই নীল বিদ্রোহের অবিস্মরণীয় চরিত্র জমিদার প্যারী সুন্দরের ইতিহাস তুলে ধরা হয়েছে। এখানে যেমন পরাজয়ের গল্প রচিত হয়েছে, তেমনি রচিত হয়েছে নীল বিদ্রোহের মাধ্যমে নীল চাষীদের জেগে ওঠার গৌরবোজ্জ্বল গল্পগাথা। যে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন একজন নারী। এই মহিয়সী নারী সম্পর্কে আমরা এই সংরক্ষিত শিলালিপি থেকে জানতে পারব। আছে রড ক্লাইভের ছবি, সেই সময় ব্যবহৃত টিউবওয়েল আছে রড ক্লাইভের ব্যবহৃত কিছু তৈজসপত্র। কথিত আছে রবার্ট ক্লাইভ মাঝে মাঝে এখানে এসে বিশ্রাম নিতেন। পাশের ঘরটি স্নেক প্রুফ, যা বেডরুম হিসেবে ব্যবহার হতো। ঘরের মেঝে সবুজাব রঙের এবং এত মসৃণ যে ঘরে সাপ পোকামাকড় এমনকি পিঁপড়াও সহজ চলতে পারে না। ওই সময় বাঙালিদের সাপ ধরা দেখে ইংরেজরা মনে করত রাতের আঁধারে ঘরের মেঝের মধ্যে সাপ দিয়ে তাদের হত্যা করবে। তাই সতর্কতার জন্য স্নেক প্রুফ ঘর তৈরি করেছিল। ইউরোপীয় অবকাঠামোতে ফায়ারপ্লেস একটি অত্যাবশ্যক অংশ, এখানেও তার ব্যত্যয় ঘটেনি। কুঠিবাড়ির দক্ষিণ পাশে বর্তমানে পিছনের দিকে বেশ বড় একটি সুন্দর বারান্দা রয়েছে, যার সামনে রয়েছে সুন্দর ফুলের বাগান। তারপরই রয়েছে কাজলা নদী, যে নদীতে যাতায়াতের জন্য বারান্দা থেকে শান বাঁধানো ঘাট রয়েছে। নীলকুঠির অবকাঠামো দেখে পরিষ্কার বোঝা যায় একসময় মূলত এই দক্ষিণ অংশটাই ছিল সম্মুখ দিক। কুঠির পশ্চিম দিকে একটি ডাকবাহী কবুতরের ঘর রয়েছে, যে কবুতর সংবাদ আদান প্রদানে কাজে ব্যবহার হতো। এখন আমরা নীল উৎপাদন পদ্ধতিটা জেনে নেব। পদ্ধতি অনেকটা পাট জাগ দেওয়ার মতো। নীল গাছ কেটে নির্দিষ্ট চৌবাচ্চায় 8 থেকে 12 ঘন্টা ডুবিয়ে জাগ দেওয়া হয়। তারপর পানিতে যে কষ বের হয় তা জ্বালিয়ে বাষ্পায়িত করে তৈরি করা হতো নীলের মণ্ড বা দণ্ড। তারপর শুকানো দণ্ড থেকে তৈরি হতো নীল রং। প্রতি বিঘা জমিতে নীল চাষ করতে খরচ হতো 12 থেকে 14 টাকা, কিন্তু কৃষককে দেওয়া হতো 3 থেকে 4 টাকা। তার ফলে নিরীহ কৃষকদের নীল করদের দেওয়া দাদনের বোঝা বেড়েই চলত। আর একবার যে জমিতে নীল চাষ করা হতো সেই জমিতে ইংরেজরা অন্য কোনো লাভজনক ফসল করতে দিত না। কেউ নীল চাষ করতে না চাইলে তাকে ধরে এনে অমানবিক নির্যাতন করা হতো, বন্দি করে রাখা হতো গুপ্ত কক্ষে। আমজপি নীলকুঠি শুধু কুঠিয়ালদের নির্যাতনের স্মৃতিচিহ্ন নয়, এখানে যেমন ইতিহাসের এক কলঙ্কময় অধ্যায় রচিত হয়েছে, তেমনি রচিত হয়েছে চিরকুমারী জমিদার প্যারী সুন্দরের নেতৃত্বে নীলকরদের বিরুদ্ধে গৌরব উজ্জ্বল জেগে ওঠার গল্প।